এটা কোনো আবেগের সিদ্ধান্ত ছিল না, এটা কোনো হঠকারী প্রতিবাদও ছিল না, এটা ছিল অসম আচরণের বিরুদ্ধে বাংলাদেশের পরিকল্পিত অনড় অবস্থান। আমরা অর্থাৎ প্রথম কলকাতা শুরু থেকেই বলেছিলাম আইসিসির সিদ্ধান্তে সমস্যা রয়েছে, সমতা নেই, স্বাগতিক দেশের মর্যাদাও রক্ষা হয়নি। আর এক মোস্তাফিজ ইস্যুকে কেন্দ্র করে যে অবহেলা তৈরি হয়েছে তা শুধু একজন ক্রিকেটারকে নয়, বরং পুরো বাংলাদেশকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত আইসিসি নমনীয় হয়েছে। বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে, এটা বাস্তবতা। তবে আইসিসি বলছে ভবিষ্যতে ম্যাচ ফি দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। বাংলাদেশে আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, স্বাগতিক দেশ হিসেবেও বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে আইসিসি। আর এই জায়গা থেকেই অনেকের দাবি এটা বাংলাদেশের নৈতিক জয়, আর অবশ্যই আইসিসির নৈতিক হার। কারণ বাংলাদেশ মাথা নত করেনি, চাপের কাছে নতি স্বীকার করেনি, সম্মানের প্রশ্নে এক চুল সরে দাঁড়ায়নি। কিন্তু প্রশ্নটা এখানেই থেমে থাকছে না প্রিয় দর্শক, প্রশ্নটা আরো গভীরে। বিশ্বকাপে না খেলে বাংলাদেশ আদপে কি পেল আর কি বা হারলো? চলুন আজকে সেই প্রশ্নের উত্তরগুলো খুঁজে বের করার চেষ্টা করব প্রথম কলকাতার আলোচনা ও বিশ্লেষণ ভিত্তিক অনুষ্ঠান প্রাসঙ্গিক প্রসঙ্গে। প্রতিদিনকার মতো আজকের আলোচনায় আলোচক বিশ্লেষক প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিস খোসরা এবং সঙ্গে আমি সুব্রত আচার্য। তাহলে বিশ্লেষণ শুরু করা যাক। পরমাশিস, তোমাকে প্রথম কলকাতার স্ক্রিনে স্বাগত। পরমাশিস, টান টান উত্তেজনা আমরা দেখলাম, প্রতিদিন নতুন নতুন অনুষঙ্গ যুক্ত হচ্ছিল গোটা আইসিসির টি-20 বিশ্বকাপকে নিয়ে, যার সূত্রপাত হয়েছিল আইপিএল এ কেকেআর এর টিম থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনার মধ্য দিয়ে। এবং আমি বলবো আপাত দৃশ্যে শেষ হলেও কিন্তু আবার বেশ কিছু নতুন বিতর্কেরও জন্ম হয়েছে আইসিসির সবশেষ গতকালকের প্রেস রিলিজের যে বক্তব্য, বাংলাদেশকে ম্যাচ ফি দেয়া, বাংলাদেশকে আন্তর্জাতিক ইভেন্টের স্বাগতিক দেশ হিসেবে স্বীকৃতি দেয়া, এবং অবশ্যই বাংলাদেশ যে এই টি-20 বিশ্বকাপ খেলতে রাজি হয়নি নিরাপত্তার কারণে, সেখানে বাংলাদেশকে ক্ষতিপূরণের অর্থাৎ যে শাস্তি হিসেবে যে ক্ষতিপূরণ দেওয়া হয় সেই ক্ষতিপূরণও দিতে হবে না বাংলাদেশকে। কিন্তু তারপরেও প্রশ্ন থাকছে, বাংলাদেশ এই টি-20 বিশ্বকাপে না খেলে আসলেই কি পেল? দেখো, সবার প্রথম আমি বলবো বিসিবির যে দাবি ছিল সেই দাবিটাকে যদি আমি একটা আবেগ ধরি, একটা আবেগের সেতু, সেই সেতুটা নির্মিত হয়েছিল সার্বভৌমত্ব রক্ষা, নিজেদের সম্মান এবং নিজেদের অধিকার। সেই জায়গায় দাঁড়িয়ে সেই সেতু যখন কোনো একটা উচ্চতায় পৌঁছয়, সেই কণ্ঠস্বরের সেতু যে উচ্চতায় পৌঁছেছে, সে সবসময় সর্বোচ্চ অধিকার ছিনিয়ে নিয়ে আসতে পারে। প্রশ্নপত্র ভুল, ছাত্র পরীক্ষার হলে বসে দেখছে প্রশ্নপত্র পুরো ভুলে ভরা, পরীক্ষা ক্যান্সেল হয়ে গেল, সেই ছাত্রকে ওয়াক ওভার দিতে হয়, নাম্বার দিতে হয়। ঠিক আইসিসির প্রশ্নপত্র, আইসিসির সিদ্ধান্ত আজকে যে জায়গায় গেছে, একেবারে পরীক্ষার প্রশ্নপত্রের ভুলের মতো। সেই জন্য এখন ফিজ ফিরিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে। আমি একটু আগেই দেখছিলাম কলকাতার একটি বিখ্যাত আনন্দবাজার পত্রিকার অনলাইনে, আইসিসি যদি এই সিদ্ধান্তে উপনীত না হতে পারত, 1,500 কোটি টাকার লস। আমরা প্রথম থেকেই বলেছি, হয়তো আমাদেরকে অনেকে বলবে যে আইসিসির বিরুদ্ধে আমরা কথা বলছি, বিসিসিআই এর বিরুদ্ধে কথা বলছি, নট দ্যাট। আমরা কথা বলছি ক্রিকেটীয় কালচার আইসিসি রক্ষা করতে পারেনি। একদমই। কিন্তু প্রশ্ন উঠেছে পরমাশিস, যে বাংলাদেশ আসলে কি পেল? কারণ তুমি জানো যে এটা যদি আমাদের দিক থেকে বিশ্লেষণ করি, দেখো, প্রথমত বাংলাদেশ দেখিয়েছে তারা দর কষাকষিতে দুর্বল নয়, আইসিসির মতো শক্তিশালী সংস্থাকে তারা চাপে ফেলতে পারে। দ্বিতীয়ত, বাংলাদেশের অবস্থান আন্তর্জাতিক স্তরে নৈতিক যুক্তিসঙ্গত বলেও চিহ্নিত হয়েছে। এবং তৃতীয়ত, অবশ্যই সেটি গুরুত্বপূর্ণ যে ভবিষ্যতে ইভেন্টের প্রতিশ্রুতি এসেছে, যদিও সেটি কাগজে কলমে, কিন্তু এটাও এক ধরনের কূটনৈতিক জয়। আবার এটাও অনেকে বলছেন যে এগুলো তো আইসিসির কাছ থেকে পেলো, প্রতিশ্রুতি পেলো, বা সত্যিকার অর্থে হয়তো হবে, কিন্তু বাস্তবিক অর্থে চোখে দেখা হাল, আমাদের সাংবাদিকতা একটা কথা আছে, আঁখো দেখা হাল। চোখের সামনে আমরা বিশ্বকাপ দেখছি, যেটি 7 তারিখে শুরু হয়েছে, ক্রিকেটের নন্দন কারণে হওয়ার কথা ছিল,
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের, আমরা দেখলাম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্কটল্যান্ডকে ছক্কা হাঁকাতে, সেখানে বাংলাদেশ নেই। তাহলে বাংলাদেশ কি হারাতো? এটা কিন্তু কঠিনতম একটা প্রশ্ন, জানো। বিশ্বকাপ মানেই শুধু কিন্তু একটা ক্রিকেট নয় পরমাশিস, বিশ্বকাপ মানে আন্তর্জাতিক সম্প্রচার, বৈষয়িক ব্র্যান্ডিং, পর্যটন, হোটেল, পরিবহন, স্থানীয় অর্থনীতি, দেশের নাম আর পতাকার দৃশ্যমানতা। আর এই সবকিছু থেকেই বাংলাদেশ বাইরে রয়ে গেল। অনেকে বলছেন নৈতিক অবস্থান ঠিক ছিল, কিন্তু বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তটা হয়তো একটু অতিরিক্ত ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছে বাংলাদেশে। তুমি কিভাবে দেখছো বিষয়টি? না দেখো, খেলা তো বাংলাদেশ তো কখনো খেলবে না বলেনি। যারা বলছেন ঝুঁকিপূর্ণ, তারা তো ঝুঁকিটা নিয়েছে। ঝুঁকিপূর্ণ নয় যে আমি একটা নিরাপত্তার অভাব বোধ করছি আমি সেখানে খেলতে যাব, সেটা ঝুঁকিপূর্ণ নয়। যারা এই কথাটা বলছেন তাদের কি হাঁটুতে বুদ্ধি? আমি একটা জায়গায় খেলতে যাব, সেখানে নিরাপত্তার অভাব রয়েছে, সেটা ঝুঁকিপূর্ণ নয়? তাহলে সেই ঝুঁকি নিয়ে ক্রিকেট খেলতে যাবে? তারা তো খেলবে না কখনো বলেনি। তারা বলেছে শ্রীলঙ্কার মাটিতে খেলবো। অতীতে তো ভারতও অন্য জায়গায় খেলার সুযোগ পেয়েছে। ভাই, ক্রিকেটীয় কালচার থেকে প্রশ্ন তুলতে হবে। বাংলাদেশ ঝুঁকিপূর্ণ জায়গায় রয়েছে, আইসিসি ঝুঁকিপূর্ণ জায়গায় যাচ্ছিল না। পাকিস্তান না খেললে 15,000 কোটি টাকার লস। মূল ঝুঁকি কোথায়? মূল ঝুঁকি তো টাকাতে, অর্থে। যারা বলছেন ঝুঁকিপূর্ণ, ঝুঁকি তো সব জায়গায়। রাস্তা দিয়ে সাইকেল নিয়ে চলে গেলে বিটি রোডে গাড়িতে ধাক্কা মেরে মানুষ মারা যায়, প্লেনে গেলে হয়, বিমান হয়। ঝুঁকি তো জীবনের সব জায়গায়, জীবনের সব জায়গায় তো ঝুঁকি রয়েছে। বিমানে চললে বিমান দুর্ঘটনা, ট্রেনে চললে ট্রেন দুর্ঘটনা, নৌকায় চললে নৌকা ডুবি, রাস্তা দিয়ে চলে গেলে সড়ক দুর্ঘটনা। কিসের ঝুঁকিপূর্ণ? যেখানে সরাসরি থ্রেটিং রয়েছে। যারা বলছেন ঝুঁকিপূর্ণ, তাহলে মুস্তাফিজের জায়গাটা কি ছিল? ভেবে বলতে হবে। সিদ্ধান্তহীনতায় আইসিসি ভুগেছে প্রথম থেকে, এটা বুঝতে হবে। সেই জন্য এখনো সমাধান সূত্র বেরোয়নি। লিখিত প্রস্তাব দেওয়া হচ্ছে, যেটাকে বিসিবি আজকে নৈতিক জয় বলছে, সম্মান রক্ষা বলছে, সার্বভৌমত্ব রক্ষা বলছে। তাদের দাবিটা কি ছিল? তারা তো কখনো খেলতে আসতে চায় না, ভারতে বলেনি। তাহলে মুস্তাফিজুরকে যারা বলছেন, যে বিশেষজ্ঞরা বলছেন, তাদের কাছে প্রশ্ন ছুড়ে দিচ্ছি, মুস্তাফিজুরকে বাদ দেওয়া হয়েছিল কেন? কোন রিপোর্ট বলেছিল? কোন এজেন্সি বলেছিল যে ভারতে খেলতে আসলে জাতীয় পতাকা নিয়ে যাওয়া যাবে না কলকাতায়? ভারতের থ্রেটিং আছে। গত পরশুদিন বাংলাদেশের পতাকা নিয়ে একজন বাংলাদেশি এসেছিলেন কলকাতায়, সে দৌড়েছেন তার দেশের জাতীয় পতাকা নিয়ে। কোন দুর্ঘটনা ঘটেছে? তাহলে কোন এজেন্সি উত্তর দেয়? কোন এজেন্সি রিপোর্টের ভিত্তিতে এরকম পরামর্শ ছিল? তাহলে পরমাশিস, বাংলাদেশের যুক্তি বা দাবি যে ঠুনকো ছিল না, সেটি মোটামুটি পরিষ্কার। বাংলাদেশের যুক্তি ছিল কি, আমরা একটু এক নজরে যদি দেখি, তাহলে অবশ্যই প্রথমে তুমি যেটা বলছিলে, আমরাও যেটা বলছিলাম, সমস্বরে নিরাপত্তা, দ্বিতীয়ত অবশ্যই আত্মসম্মান, দেশের জাতীয়তাবোধ, এবং তৃতীয়ত স্বাগতিক যে দেশের, অর্থাৎ তারা চাইছিলেন তাদের আত্মবিশ্বাসের জায়গা থেকে, এবং নিশ্চয়ই তারা সম্ভবত এটাও ভেবেছিলেন যে আইসিসির যে এই পক্ষপাতদুষ্ট আচরণ, যেটি হয়তো অতীতেও কোনো কোনো ক্ষেত্রে প্রকট হয়েছিল, সেখানে দাঁড়িয়ে আইসিসির বিরুদ্ধে একেবারে চোখে চোখ রেখে কথা বলার সৎ সাহস, একটু অ্যাসিড টেস্ট করার মতো আমার মনে হয় বাংলাদেশের পক্ষ থেকে করতে চাওয়া হয়েছিল, এবং সেটাও অনেকটা যৌক্তিক, এবং সেই যুক্তিগুলো কিন্তু খণ্ডাতে পারেনি আইসিসি। সমস্যা হচ্ছে যে দেখো, সবটাই যুক্তিতে সমস্যা, কিন্তু যুক্তি শোনে না। অনেক সমস্যা আবেগ এবং বাস্তবিক প্রেক্ষাপটও দেখে। আর আরেকটি বিষয় হচ্ছে, সমস্যা সিদ্ধান্তের শেষ ধাপে তৈরি হয়, অর্থাৎ সিদ্ধান্তগুলো যখন দেয়া হয় তারপর আবার একটা নতুন করে সমস্যা তৈরি হয়। দেখো, বাংলাদেশকে আইসিসি অবশ্যই তিনটি জায়গা থেকে নমনীয় হয়েছে, এবং বাংলাদেশকে তাদের স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে। বাংলাদেশের নৈতিক জয়, এবং এক্ষেত্রে আইসিসি যে নিজেদের ভুল হয়েছে সে বিষয়টিও তাদের যে দেয়া প্রেস নোটে পরিষ্কার করে বলা হয়েছে। একটু শুনবো যে প্রেস নোটে ঠিক কি বলা হয়েছে। দেখো, আইসিসির চিফ এক্সিকিউটিভ মিস্টার গুপ্তা, তিনি বলেছেন, আইসিসির মেন্স টি20 বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি অত্যন্ত দুঃখজনক। তবে এতে বাংলাদেশকে একটি মূল ক্রিকেটিং দেশ হিসেবে দেখায় আইসিসির দীর্ঘমেয়াদী অঙ্গীকারে কোনো ধরনের পরিবর্তন আসবে না। দেশটিতে ক্রিকেটের টেকসই বিকাশ নিশ্চিত করতে, অর্থাৎ বাংলাদেশের ক্রিকেটের বিকাশ নিশ্চিত করতে, এবং খেলোয়াড় সমর্থকদের জন্য ভবিষ্যৎ সুযোগ আরো শক্তিশালী করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সহ গুরুত্বপূর্ণ অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার দিকেই আমাদের, অর্থাৎ আইসিসির মনোযোগ অব্যাহত থাকবে। বাংলাদেশ একটি অগ্রাধিকার ভিত্তিক ক্রিকেট ইকোসিস্টেম, যার উন্নয়ন, প্রতিযোগিতামূলক সক্ষমতা এবং বৈষয়িক সংযুক্তিতে দীর্ঘমেয়াদী বিনিয়োগ প্রাপ্য। স্বল্পমেয়াদী ব্যাঘাতে বাংলাদেশকে সংজ্ঞায়িত করা যাবে না। পরমাশিস, এই যে স্বীকারোক্তি,
এইটি কি বাংলাদেশের বড় অর্জন নয়? এবং শুধু বলবো বাংলাদেশের অর্জন নয়, বাংলাদেশ নিজে বুক চেতিয়ে দিয়ে বাকি অন্য দেশগুলোকে, আইসিসি চোখে বড় দেশ বা ছোট দেশের ক্ষেত্রে সমতাকে এস্টাবলিশ করলো নাকি বাংলাদেশ? আসলে আইসিসি কে কানে সর্ষের তেল দিয়ে দাবিটা ঢুকিয়ে দিয়েছে। যাদেরকে এনে বৈঠক করেছিল, ক্রাইসিস ম্যানেজার গিয়ে তারা যে ভোকাট্টা হয়ে গেছে, বাংলাদেশের পক্ষে শুধু পাকিস্তান দাঁড়িয়েছিল। আমার বক্তব্য হচ্ছে সেই দেশগুলোকে কেন ডাকছে না? কানে সর্ষের তেল দিয়ে বুঝিয়ে দিয়েছে যে আমাদের দাবিটা ঠিক না বেঠিক। পাকিস্তান পাশে দাঁড়ালো, তোমরা গুরুত্বই দিলে না। তোমাদের খেলার সবচেয়ে অর্থনৈতিক ভ্যালুজ হচ্ছে ভারত পাকিস্তান খেলা। সবচেয়ে বেশি চাচা ছলা কৌশল বাতলে দিয়েছে ক্রিকেটীয় কালচারে পাকিস্তান। আবার এটা বুঝিয়ে দিয়েছে ভারত পাকিস্তানের খেলা না হলে আইসিসি কিন্তু পুরো শূন্য। খেলা যখন হবে আমি অবশ্যই ভারতের পক্ষে, কিন্তু ক্রিকেটীয় কালচারে, বিশ্ব ক্রিকেটে কোন দেশকে কেউ কখনো এই জাতীয় আন্তর্জাতিক সংস্থা কাউকে যদি সমদৃষ্টিতে না দেখে, কাউকে যদি বাইপাস করে, ছোট দেশ বলে যদি অগ্রাধিকারের জায়গায় পিছিয়ে দেওয়া হয়, তাহলে এই জাতীয় প্রতিবাদ আগামী দিন আইসিসি কে আবারও দেখতে হবে। এবং আইসিসির পরিচালন পদ্ধতি থেকে, নীতি নির্ধারণের ক্ষেত্রে এই ধাক্কা থেকে তাদের আগামীর জন্য শিখতে হবে। দেখো, আমরা ক্রিকেটীয় নীতি নিয়ে, আদর্শ নিয়ে, শিষ্টাচার নিয়ে কথা বলছি। এই ক্ষেত্রে যদি আমাদের দেশ কিংবা বিসিসিআই কিংবা আইসিসি কিংবা বিসিবি যে কোনো জায়গা থেকে যদি ক্রিকেটীয় শিষ্টাচারকে আঘাত করা হতো, আমরা একই রকম ভাবে আজকে যে সমস্যারে আমরা কথা বলছি একই রকম ভাবে আমরা বলতাম। সেটা যদি পাকিস্তানের বিরুদ্ধে হতো আমি তাও বলতাম, ইন্ডিয়ার বিরুদ্ধে হলেও বলতাম, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হলেও বলতাম, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হলেও বলতাম। ক্রিকেটীয় কালচারে বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে। সেইটা যে আজকে বাংলাদেশ তার অধিকারের দাবিতে ক্রিকেটীয় কালচারে ছিনিয়ে নিয়ে আসতে পেরেছে। না খেলে ফিস পাবে, ছোট দেশ হলেও তারা খেলা আয়োজন করতে পারবে, এই যে তারা পেয়েছে অধিকার, এটা অনেক বড় জয়, মানসিক জয়। আইসিসির কাছে ছোট এবং বড় এই যে মানদণ্ড, সেটা কি দেশের ভৌগোলিক অবস্থার মধ্য দিয়ে হয় পরমাশিস, নাকি মোট ক্রিকেট ভক্ত, ক্রিকেটের দর্শক, ক্রিকেট অনুরাগী বা শক্তিশালী টিমের বিবেচনার ক্ষেত্রে হয়, নাকি সেটা আইসিসির নীতি নির্ধারকদের বুঝতে হবে। ছোট দেশ হয়ে তাহলে আজকে তারা বিশ্বকাপে খেলছে কি করে, সেটা আইসিসির নীতি নির্ধারকদের দেখতে হবে। ছোট দেশ বলে গুরুত্ব আরোপ করেনি। আইসিসির মিস্টার গুপ্তার যে প্রেস নোট, তাতে কিন্তু পরিষ্কার বাংলাদেশকে একেবারে সমকক্ষ দেশ এবং বৈষয়িক ক্রিকেট আয়োজক দেশ হিসেবে, এবং তারা প্রায় সমশক্তিতে অন্যান্য শক্তিধর, আমি বলতে যাচ্ছি শক্তিধর ক্রিকেটার বা ক্রিকেট যে টিম রয়েছে, সেই রকম ভাবে একই রকম মানদণ্ডে তারা কিন্তু দেখছেন বলে বা দেখেছেন বলে সবশেষ মিস্টার গুপ্তার প্রেস নোটে সামনে এসেছে। আমি ঠিক জানি না এইটা এখন বলতে বাধ্য হলো প্রেস নোট দিয়ে। আমার সঙ্গে যখন কারোর আত্মীয়তা থাকবে, আমি তাকে প্রেস নোট দিয়ে বলবো আমার সঙ্গে সম্পর্ক ভালো, উনি আমার আত্মীয়, সমতার দৃষ্টিতে দেখা হলে এই অহেতুক পরিবেশ, অবাঞ্ছিত পরিবেশ তৈরি হতো। সমতার দৃষ্টিতে দেখা হলে প্রেস নোট দিয়ে দেওয়ার প্রয়োজন হয় না, তাই না? প্রয়োজন হয় না। তো আমার মনে হয় তুমি সেটাই বলতে চাইছিলে। একদমই তাই। সমতার দৃষ্টিতে দেখাতে হলে ক্রাইসিস ম্যানেজারকে পাঠাতে হতো, বাংলাদেশের দাবি ঠিক কিনা বোর্ড মিটিং করতে হতো সব দেশকে নিয়ে। আর আমরা শুরু থেকেই এই সমতার দৃষ্টি কোথাও ব্যাহত হয়েছে, সে কারণেই আমরা চোখে চোখ রেখে সমালোচনা এবং গঠনমূলক সমালোচনা, যৌক্তিক সমালোচনা করি। বাংলা কথা শোনো, ফাটা বাসে পড়েছে বলে এখন প্রেস নোট অনেক কিছু, আবার না বলে যে হ্যাঁ খেলতে আসো। খেলতে আসার আহ্বানটা করার আর সুযোগ নেই পরমাশিস, এটি অতি আবেগপ্রবণ বক্তব্য হবে, কারণ যে সূচি তৈরি হয়ে গিয়েছে সেই সূচির মধ্যে অলরেডি খেলা শুরু হয়ে গিয়েছে 7 তারিখ থেকে, অনেকগুলো ম্যাচ। যাই হোক, আমি এটা কথার কথা বললাম, সূচি তো আগেও হয়েছে, পরেও হয়েছে। একই রকম ভাবে তুমি একটার সঙ্গে আরেকটা প্রাসঙ্গিক ভাবে বলছো, ঠিক আছে। দেখো, আবার এটাও কিন্তু আমরা যখন গঠনমূলক আলোচনা বা সমালোচনা করব, বিশ্লেষণ করব, এটাও উপেক্ষা করার কোনো জায়গা নেই পরমাশিস। ক্রিকেট মূলত জাতীয়তা বোধের একটা তির্যক বহিঃপ্রকাশের খেলা। ধরো আমি, তুমি বা বাংলাদেশের একজন আমাদের দর্শক ইডেনের মাঠে বসে খেলা দেখছি, আমি, তুমি, আমরা ভারতীয় ক্রিকেটের হয়ে আমাদের পতাকার গায়ে জড়িয়ে কিন্তু আমরা গলা ফাটাবো। বাংলাদেশের দর্শক তিনি তার দেশের বাংলাদেশের দর্শকদের হয়ে গলা ফাটাবে। এই অবশ্যই সেটাই হওয়া উচিত। ক্রিকেট খেলার এটাই হচ্ছে আসল কেমিস্ট্রি, যে একমাত্র খেলা
সম্ভবত আর অন্যান্য খেলার বাইরে এই খেলায় যারা টেলিভিশনের সেটের সামনে বসে দেখেন কিংবা গ্যালারিতে বসে দেখেন, তারা প্রত্যেকেই ওই খেলোয়াড়কে করেন না, শুধু দেশটাকে করেন এবং দেশের শক্তিকে করেন। সেখানে সামরিক শক্তি, অর্থনৈতিক শক্তি, জনসংখ্যা এবং বৈষয়িক শক্তিকে তারা লালন করেই কিন্তু গলা ফাটান। সুতরাং ক্রিকেটের মধ্যে সামগ্রিকভাবে কূটনীতি জড়াবে না, জিওপলিটিক্স জড়াবে না, ভারত পাকিস্তান বাংলাদেশ জড়াবে না, সেটা কিন্তু সত্যিকার অর্থে একটি স্বপ্নীল বিষয়। জড়াবে এটাই বাস্তবতা। এবং সে কারণেই তুমি তো জানো যে আমরা সবসময় ইন্দো বাংলা রিলেশনস নিয়ে কাজ করি, ইন্দো বাংলা সামাজিক অর্থনৈতিক, আমরা একেবারে রাজনীতির গভীরে গিয়ে আলোচনা সমালোচনা করার চেষ্টা করি। 2024-এর পর ভারত বাংলাদেশের যে সম্পর্ক সেটা নিয়ে আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি। পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা করেছি। এগুলো তো তুমি ক্রিকেটের মধ্যে, ক্রিকেট থেকে বাদ দিলে চলবে না পরমাশিস। সেটা কিন্তু এই যে সম্প্রতি টি-20 বিশ্বকাপের যে ঘটনা তৈরি হলো, এই ঘটনার একেবারে সূত্রপাত যদি বলো, তাহলে আমাদের এই জিওপলিটিক্স, ভারত বাংলাদেশ পাকিস্তান, এই যে সম্পর্কের একটা, আমরা নিজেরা একটি দেশের নাগরিক, একটি দেশের সরকার অন্য দেশকে, প্রতিবেশী ভারত পাকিস্তানকে, প্রতিবেশী ভারত বাংলাদেশকে, বা বাংলাদেশ প্রতিবেশী ভারতকে, বাংলাদেশ প্রতিবেশী পাকিস্তানকে তারা কিভাবে দেখেন, বা আমরা কিভাবে বাংলাদেশকে পাকিস্তানকে দেখি, সেই দৃষ্টিভঙ্গি থেকেই কিন্তু মূলত আজকের এই ক্রিকেটের যে সংকট তৈরি হয়েছে, সেটি তো নিশ্চয়ই তুমি স্বীকার করবে। বা সেটা তো একটা স্বাভাবিক, কিন্তু সেই জায়গা থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে। ক্রিকেট কালচার, ক্রিকেটের উদ্যান অবশ্যই যে দেশ থেকে প্রতিনিধি হয়ে খেলা দেখবে সে তার জাতীয়তাবোধকে উন্মোচিত করবে ক্রিকেটের অঙ্গনে। এটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে আবহমান পরিস্থিতিতে এই যে মুস্তাফিজুরকে বাদ দেওয়া, বা মুস্তাফিজুরকে বাদ দেওয়ার পরে বাংলাদেশের এদেশে খেলতে না আসার সিদ্ধান্ত, সেটা কিন্তু ক্রিকেটীয় কালচারে একটা আঘাত। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ধর্মের ভিত্তিতে কোনো সংস্কৃতি গড়ে উঠবে, কোনো ক্রীড়ার অঙ্গন গড়ে উঠবে, শিক্ষাক্ষেত্র গড়ে উঠবে, এটা তো কখনো হতে পারে না। তাহলে আমাদের এই লড়াই বা চিৎকার কেন? এটা ক্রিকেটীয় কালচারে একটা আঘাত। জিওপলিটিক্স এর কথা অবশ্যই থাকবে, হ্যাঁ, সেই জায়গা থেকে কিন্তু ক্রিকেটের যে অঙ্গনে জিওপলিটিক্স এর শিকার হবে কোনো ক্রিকেট দল বা কোনো ক্রিকেটীয় ব্যক্তিত্ব, তারপরে আন্তর্জাতিক সংস্থাও সেখানে তারা বিঘ্নিত হবে। তারা নীতি সিদ্ধান্ত নিয়ে তারা একেবারে নাজেহাল অবস্থায় পড়বে। সেটা কিন্তু বাঞ্ছনীয় নয়। আগামী যে কোনো ক্রিকেট বলো, শিক্ষাক্ষেত্র বলো, যে কোনো সাংস্কৃতিক অঙ্গন বলো, সেটাতেও কিন্তু আমরা সমস্বরে উচ্চস্বরে এর প্রতিবাদে সামিল থাকবো। সেটা পাকিস্তানের কোনো শিক্ষাবিদ, পাকিস্তানের কোনো সাংস্কৃতিক মানুষ, সে যদি মানবাধিকারের কোনো কথা বলে, সেটাকে যেমন আমরা সমভাবে সমর্থন করব। আমাদের দেশের কেউ যখন বলবে আমরা সমর্থন করব, বাংলাদেশের যখন কেউ বলবে আমরা সমর্থন করব, বা যুক্তরাষ্ট্রের যখন কেউ বলবে আমরা সেরকম ভাবেই সমর্থন করবো। তো শিক্ষা, সংস্কৃতি, মানবিকতাকে সবার ঊর্ধ্বে রাখা উচিত, জিওপলিটিক্স এর বাইরে গিয়েও। কিন্তু দেখো, ভারত এবং বাংলাদেশ, আমি বলতে চাইছি একদম পরিষ্কার করে, আইসিসির এই দুটো দেশ নিয়ে যখন টানাপোড়েন চলছিল, ভারতের মাটিতে তারা খেলবেন না, বাংলাদেশের ক্রিকেটাররা খেলবেন না, বা সরকার রাজি নন, এবং পাকিস্তানও বিতর্কে ঢুকে পড়লো। কিভাবে সেই বিতর্ক? ইতিমধ্যে দর্শকরা সেটা জানেন যে তারা বলতে চাইলেন, প্রথমে ভোট দিয়ে বাংলাদেশের পক্ষে দাঁড়ালেন, এবং তারপর 15 তারিখ একেবারে হাই ভোল্টেজ ভারত পাক যে ক্রিকেট ম্যাচ, ক্রিকেট যুদ্ধ, সেখান থেকে পাকিস্তান সরে দাঁড়ানোর হুমকি দিল। তার ফলে কি দাঁড়ালো? যে প্রায় তুমি বলছো প্রায় 4,500 কোটি টাকার ক্ষতির মুখে বা সম্ভাবনায় পড়লো আইসিসি, যা আইসিসির যে টোটাল যে ইভেন্টের যে রেভিনিউ, তার প্রায় সিংহভাগ এই ম্যাচ থেকে তারা খোয়াতে বসেছিল। এবং এই টুর্নামেন্টের আর্থিক যদি আমরা ভ্যালু দেখি, তাহলে একেবারে তলানিতে আর্থিক যা অবস্থা, তাতে আইসিসি এই টুর্নামেন্ট পরিচালনা করতে যে খরচ হয়, সেই খরচের টাকাও কিন্তু আইসিসি তুলতে পারতো। সে কারণে আইসিসি দৌড়ে গেল বাংলাদেশের দিকে, বুলবুল সাহেবকে অনুরোধ করলেন যে বিষয়টি নিয়ে যাতে পাকিস্তানকে বোঝানো হয়। এই দেখো, এগুলো কিন্তু সবই হয়েছে আন্ডার টেবিল বলতে দৃশ্যপটের বাইরে, খুব গোপনে হয়েছে, নিজেদের মধ্যে কথা বলা বলি হয়েছে, ফোনে, হোয়াটসঅ্যাপে, মেইলে, যে একটা সংকট
সংকট থেকে বেরিয়ে আসার জন্য। সঙ্গতভাবে আইসিসি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা, তারা হয়তো বুঝতে পেরেছে যে এই ভুল চালে যেভাবে তারা জড়িয়ে যাচ্ছে তাতে এই ম্যাচটি সংকটাপন্ন, এবং এই ম্যাচটি না হলে গোটা আয়োজনটি আসলে চলে যাবে, আর্থিক ক্ষতি হবে, ফেস ভ্যালু নষ্ট হবে, ব্র্যান্ড ভ্যালু নষ্ট হবে, এবং আগামীতে আইসিসির এই ধরনের বৈষয়িক একটা আয়োজন নিঃসন্দেহে আরো বড় ঝুঁকির মুখে ফেলতো আইসিসির আয়োজকদের। সে কারণেই বাংলাদেশকে কৌশলে ইনভলভ করা হলো, বলা হলো যে যাতে ভারত পাক ম্যাচটি হয় এবং পাকিস্তান যাতে ভারতের সঙ্গে লড়ে, ভারতের বিপক্ষে লড়ে এবং ম্যাচটি যাতে হয়। সে কারণেই আমরা দেখেছি যে বুলবুল সাহেব উড়ে গেলেন লাহোরে এবং গাদ্দাফি স্টেডিয়ামে, তারা রুদ্ধদ্বার বৈঠক করলেন, 5.5 ঘন্টার বৈঠক হলো, তারপর বিষয়টি সামনে এলো। অর্থাৎ যে বাংলাদেশ নিজে বিশ্বকাপে নেই, এই বলা হলো পাকিস্তানকে ম্যানেজ করতে। দেখো এখানে যেখানে যে বাদ পড়লো সেই ম্যানেজ মাস্টার হলো, বুঝতে পারছো আইসিসির কি কন্ডিশন? যাকে বাদ দেওয়া হলো তাকেই ম্যানেজ মাস্টার করে নীতি নির্ধারণের জায়গায় কাটা ঘা সারানোর দায়িত্ব দেওয়া হলো। তাহলে আমরা যে প্রথম থেকে বলছিলাম যে আইসিসি নিরপেক্ষতা ছিল না, সমতা ছিল না, বাংলাদেশের দাবিকে হীনতা মানে নিচু স্তরে দেখা হয়েছে, তাদেরকে আমি বলবো স্যাবোটেজ, এটা এক জাতীয় স্যাবোটেজ করার চেষ্টা করা হয়েছে। যারা বলছেন ঝুঁকিপূর্ণ, বাংলাদেশরা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, ভাই ঝুঁকিপূর্ণ ডেফিনেশন কি? আর্থিক ক্ষতি, প্রাণের ক্ষতি নেই? না, আমি দেখো এই যে এই মাঝখানে যে বিষয়টি একটু স্ক্রিপ্ট হয়ে যাচ্ছিল, যে এই পাকিস্তানের এই ইনভলভমেন্ট, পাকিস্তান বাংলাদেশের পাশে দাঁড়ানো, এবং শেষ মুহূর্তে পাকিস্তানও এই আইসিসির প্রস্তাবে তারাও বেঁকে বসতে পারলো না পাকিস্তানের ক্রিকেট। এক্ষেত্রে অনেকেই বলছেন যে তাহলে কি বাংলাদেশের আবেগ পাকিস্তান ব্যবহার করলো, বাংলাদেশকে শিখুন্ডি হিসেবে দাঁড় করালো, আখেরে বাংলাদেশই খেললো না, বাংলাদেশকে বাদ যেতে হলো, কিন্তু পাকিস্তান বা তাদের চিরচরের শত্রু ভারতের বিপক্ষে খেলছে এবং বিশ্বকাপে তাদের দেখা যাচ্ছে, অথচ বাংলাদেশ। না, যারা এই কথাটা বলছেন, পাকিস্তান কি আগে বলেছিল যে আমরা ভারতের সঙ্গে খেলবো না? নাকি পাকিস্তানের থেকে এনওসি নিয়ে বাংলাদেশ বলেছিল যে আমাদের দাবিটা মানতে হবে, যে আমরা ইন্ডিয়ায় গিয়ে খেলবো না, অন্য দেশে খেলবো না? তা তো হয়নি। পাকিস্তান তো তখন সিনেই ছিল না। যখন সবাইকে ডাকা হয়েছে ভোটাভুটিতে, তখন পাকিস্তান ইনভলভ হয়েছে, তখন পাকিস্তান বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। অনেক সমালোচনা হয়েছে। আজকে পাকিস্তানকে খেলানোর জন্য বুলবুল সাহেবকে কেন লাহোরে ছুটে যেতে হয়? বাংলাদেশ তো না খেলেও তো কিছু আদায় করে নিতে পারলো। এটা সমালোচকরা, যাদের সমালোচনা জায়গা পায় না, যাদের সমালোচনা ফাইনালি সিদ্ধান্তের ভুল ব্যাখ্যা হয়, তখন তারা মাছ দিয়ে কি একটা কথা আছে না, কি মাছ দিয়ে ঢাকা নাকি ভাত ঢাকার একটা কথা আছে, যে একটা দিয়ে আরেকটাকে ঢাকা দেওয়া। এটা 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 এই জাতীয় কথা। আমি এর কথার কোনো আমার কাছে আমার ব্যক্তিগত মনে হচ্ছে ভ্যালুলেস। পাকিস্তান তো আগে বাংলাদেশের পক্ষে যায়নি, সবাইকে যখন ডেকেছে তখন পাকিস্তান ইনভলভ হয়েছে। এবং আরো একটি সমালোচনা হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল, তাকে নিয়েও বাংলাদেশের সমালোচনা হচ্ছে। বলা হচ্ছে যে আর্থিক আমরা ক্ষতিপূরণ পেলাম বা ক্ষতিপূরণ দিতে হবে না, 2031-এর মধ্যে আমরা একটা আন্তর্জাতিক ইভেন্ট পাবো, কিন্তু তাতে কি, আমরা তো বিশ্বকাপে খেলতে পারছি না, আমাদের ক্রিকেটাররা তো খেলতে পারছেন না, এরকমও কিন্তু একটি মহল থেকে শোনা যাচ্ছে বা অভিযোগ উঠছে। কিভাবে কি দেখছো বিষয়? তাদের কাছে প্রশ্ন ছুড়ে দিচ্ছি, ক্রিকেটারদের বক্তব্য কি ছিল? অন্তর্বর্তী সরকার, আসিফ নজরুল সাহেব প্রথম মন্তব্য দিয়েছিল, বুলবুল সাহেব আলোচনা করে সিদ্ধান্তের কথা জানানো বলেছিল। প্রত্যেকটা ক্রিকেটার বলেছিল দেশ আগে, দেশের জাতীয়তা বোধ আগে, সার্বভৌমত্ব আগে। আপনাকে যদি কোনো ক্রিকেটারকে যদি জিজ্ঞেস করা হয়, যারা এই সমালোচনা করছেন তাদেরকে যদি জিজ্ঞেস করা হয়, দেশের সম্মান বিক্রি করে আপনি ক্রিকেট খেলবেন? আপনি কোন দেশকে রিপ্রেজেন্ট করছেন? ক্রিকেট বলে আলাদা কোনো দেশ আছে নাকি? আপনি তো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন। আপনার দেশকে যদি কেউ হেয় করে, আপনারা শুধু নিজেরা খেলতে আসতো? ক্রিকেটাররা কি নিজেরা শুধু খেলতে আসতো? সাংবাদিকরা, দর্শকরা, আসিফ নজরুল সাহেব কি বলেছিলেন? যে এতগুলো মানুষের রিস্কের নিরাপত্তার কথা ভেবে আমরা খেলা থেকে পিছিয়ে আসতে চাইছি, খেলবো কিন্তু অন্য মাটিতে গিয়ে খেলবো। এগুলো অনুধাবন করুন, এগুলো ব্যাখ্যাগুলো বিশ্লেষণ করুন। না, নিঃসন্দেহে আরো বিতর্ক চলবে, কারণ বিশ্বকাপ চলবে যতদিন পর্যন্ত, টি-20 ইভেন্টই চলবে ততদিন পর্যন্ত ঘুরে ফিরে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, এই আমাদের এই ত্রিভুজ, এই আলোচনা, সমালোচনা, বিশ্লেষণ চলবে। আস্তে আস্তে আমরা অনুষ্ঠানের শেষ দিকে যাচ্ছি, আলোচনা শেষ দিকে যাচ্ছি। পরমাশিস, বলবো তোমার কাছে একটা প্রশ্ন রাখবো, যে আইসিসির সোমবারের প্রেস নোটটা তোমার ঠিক কেমন লেগেছে সেটা যদি তুমি একটু বলো, কারণ আইসিসির প্রেস নোটটা কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আইসিসির মূলত কার্যত চাপে, মানে মহা চাপে পড়েছে। আমরা বাংলায় যেটা বলি, বাঙাল ভাষায় মহা ফাপড়ে পড়েছে
এখনো উঠাতে পারেনি। 15 তারিখ ম্যাচটা হোক, তার মানে পরবর্তীতে এইটা হচ্ছে, মানে এই আইসিসির এই প্রেস নোটটা হচ্ছে, যখন বাতিল করার সিদ্ধান্ত দিয়েছিল তখন আইসিসি কর্মকর্তারা যে ব্লেজার পরেছিল, এখন উদ্ধার হওয়ার ব্লেজার পড়েছে। এখানে ব্লেজার বলো, উদ্ধার হওয়ার ব্লেজার এই প্রেস নোট। নিজেদের মান সম্মান কামানো, অর্থনৈতিক সাফল্য এবং এটাকে ফাইনালাইজ করা, মানে ফাইনালি খেলাটাকে সার্থক করা, এই জন্য এটা একটা ঢাল। এই ঢালটাকে ব্যবহার করে এখন উদ্ধারের পথ খোঁজা, আর কিচ্ছু না। ঢালও বলতে পারো, উদ্ধারের ব্লেজারও বলতে পারো এই প্রেস নোটকে। একদমই তাই। তার মানে সোমবারের প্রেস নোট এটা পরিষ্কার আমরা বুঝতে পেরেছি যে আইসিসি চাপে ছিল, বাণিজ্য বাঁচাতে তারা রীতিমতো মাঠে নেমেছে, কোমর বেঁধে মাঠে নেমেছে এবং এক্ষেত্রে ত্রাণ কর্তা হিসেবে বাংলাদেশ ইতিবাচক ভূমিকা পালন করেছে। আমি বলবো যে একেবারেই মাস্টার স্ট্রোক দিয়েছে বাংলাদেশ আর ক্রিকেটকে টিকিয়ে রাখতে। শেষ পর্যন্ত যে আইসিসি বুঝতে পেরেছে, এটা অবশ্য আমি বলবো তারা কিন্তু ধন্যবাদ প্রাপ্য। কারণ আইসিসির যদি তাদের আগের অবস্থানে থাকতো তাহলে হয়তো এই যে ড্যামেজ কন্ট্রোল সেটা হতো না। আর আইসিসি শুরুতেই যদি মুস্তাফিজ ইস্যুতে আরো সংবেদনশীল হতো, শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ দেওয়ার অনুরোধ তারা রক্ষা করতো বা মানতো, তাহলে আজকে এই পরিস্থিতি তৈরি হতো না। তোমাকে অনেক ধন্যবাদ। এখানে আমি একটা প্রসঙ্গ বলে রাখি, আমি আইসিসির কর্মকর্তাদের কোনো তির্যক ভাবে কোনো মন্তব্য করছি না। তারা যে একটা উত্তরণের পথ খুঁজে নিয়েছেন, যেটাকে আমি বলছি যে উদ্ধারের ব্লেজার, উদ্ধারের ঢাল, তারা যে সিদ্ধান্তটা নিয়ে এই প্রেস নোটটা দিয়ে এই যে খেলাকে ফাইনালি ক্রিকেট দুনিয়ায়, ক্রিকেট লাভার, বিশ্ব ক্রিকেট মঞ্চে তারা যে একটা ফাইনালি একটা সিদ্ধান্ত উপনীত হওয়ার যেটা পথ খুঁজে নিয়েছেন, দেরিতে হলেও যে একটা ভালো সিদ্ধান্তের বোধোদয় আপনাদের হয়েছে, এই জন্য ক্রিকেট প্রেমী হিসেবে, একজন সাংবাদিক হিসেবে, প্রথম কলকাতার ডেপুটি এডিটর হিসেবে এবং সমস্ত ক্রিকেট লাভারের পক্ষ থেকে আপনাদের কাছে অনন্ত কৃতজ্ঞতা জানাই। আমি একটু ট্রোল করতে চাই, মানে এটা কোট আনকোট একটি প্রাণী রয়েছে আমাদের, যে প্রাণী জল খায় কিন্তু ঘোলা করে খায়। আইসিসি সেই জলটাই খেলো, পরিষ্কার জল খেতে পারতো, কিন্তু তারা খোলা করে জলটা খেলো। শেষ পর্যন্ত জলটা গিললো বা গেলানোর চেষ্টা করলো, সেটা একদম সলিড ক্লিন, ক্রিস্টাল ক্লিন জলটাই তারা খেতে পারতো যদি মুস্তাফিজুর রহমানের ইস্যুতে বাংলাদেশের দাবি তারা মানত। তবে যাই হোক, পরমাশিস তোমাকে অনেক ধন্যবাদ। বাংলাদেশ ভুল করেনি, বাংলাদেশ মাথা উঁচু করে রেখেছে শুরু থেকে শেষ পর্যন্ত, এটাই বড় কথা। কিন্তু একই সঙ্গে এটাও সত্য, প্রিয় দর্শক, বিশ্বকাপে খেললে বাংলাদেশের ক্রিকেট অর্থনীতি আর আন্তর্জাতিক উপস্থিতি আরো বেশি লাভবান হতে পারত। এখন দেখার আইসিসির প্রতিশ্রুতি বাস্তবে কতটা দেখতে পারেন বিশ্ব ক্রিকেটের সমর্থকরা, নাকি সবই থেকে যাবে প্রেস নোটের পাতায়। তুমি যেটা বলছো যে তারা এই উদ্ধারের জ্যাকেটটি কতটা ভ্যালু আছে। আর এই মুহূর্তে বাংলাদেশ যে নৈতিকতার লড়াইয়ে আইসিসির চোখে চোখ রেখে লড়ছে, সেটি নিঃসন্দেহে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কারণ বাংলাদেশ শুধুমাত্র তার নিজের দেশের ক্রিকেটীয় সংস্কৃতির জন্য লড়েনি, গোটা বিশ্বের ক্রিকেট সংস্কৃতি, শিষ্টাচার এবং আইনকে সুসংহত করার জন্যই লড়েছে বাংলাদেশ। তাহলে আজ এ পর্যন্তই, আবার দেখা হবে প্রাসঙ্গিক প্রসঙ্গের নতুন কোনো বিষয় নিয়ে। আর প্রিয় দর্শক, আজকের এই আলোচনার কোন অংশের সঙ্গে বা গোটা আলোচনার সঙ্গে আপনি সহমত বা ভিন্নমত কিনা, সেটি মন্তব্যের কলামে লিখে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটি ভালো লাগলে নিজেদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেবেন। আর আজ প্রথম কলকাতায় প্রথম এলে অবশ্যই ন্যূনতম ভালো লাগলে চ্যানেলটি লাইক বা সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ এ পর্যন্তই, আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে নিরাপদে থাকুন। নমস্কার। নমস্কার।